ভলিউমটা একদম কমিয়ে হেডফোন লাগিয়ে বসুন। একা। কারণ এই কথাগুলো শুধু আপনার আর আমার মাঝেই থাকবে। আর কারো কানে গেলেই বিপদ। আমার বাড়ি বীরভূমের এক নিভৃত পল্লীতে। আজ আপনাদের শ্রাবণী দিদি একটা হালকা গোলাপি রঙের সুতির শাড়ি পরে বসেছে। এই গরমে এর চেয়ে আরামদায়ক আর কিছু হয় না। আঁচলটা যদিও বারবার সরে যাচ্ছে গলা থেকে, বুকের কাজটা উন্মুক্ত করে দিচ্ছে একটুখানি। আমি তা সামলানোর চেষ্টা করছি না, বরং আলগা করে রেখেছি। কারণ এই গল্পটা বলার সময় আমার ভেতরটা ঠিক তেমনই হালকা আর উন্মুক্ত লাগছে। এমন একটা ভার আজ মন থেকে নামছে, যা হয়তো আপনাদের অনেকেরই খুব চেনা। কিছু সম্পর্ক এমনই হয়, যা সমাজের চোখে পাপ, কিন্তু মনের কাছে এক অদ্ভুত টান। আমার জীবনেও এমন একটা অধ্যায় আছে, যা নিয়ে আমি কোনোদিন মুখ খুলিনি। কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে আপনাদের সাথে ভাগ করে নেওয়াটা খুব দরকার। হয়তো আপনারা শুনলে বুঝবেন, একা আমি নয়, অনেকেই এমন পরিস্থিতির শিকার হন। আমার মতো যারা নিজেদের মনের সঙ্গে লড়াই করছেন, তাদের জন্য এই গল্পটা হয়তো একটা আয়না হবে। একটা গোপন কথা, যা হয়তো অনেকেরই ব্যক্তিগত ডায়েরির পাতায় লেখা আছে, কিন্তু মুখ ফুটে বলা হয়নি কখনো। আমার ভেতরের এই লুকানো সত্যটা আমি আজ আপনাদের সামনে মেলে ধরব। কারণ আমি বিশ্বাস করি, সব কথা চেপে রাখলে একসময় দম বন্ধ হয়ে আসে। বিশেষ করে এমন কথাগুলো, যা সমাজের ভয়ে আমরা কবর দিয়ে রাখি, অথচ ভেতরে ভেতরে তা আমাদের কুড়ে কুড়ে খায়। এই গল্পটা আমার বিয়ের পরের। তখন আমি সবে নতুন বউ হয়ে শ্বশুর বাড়ি এসেছি। বয়স খুব বেশি ছিল না, বলতে গেলে সবই কৈশোর পেরিয়ে যৌবনে পা দিয়েছি। স্বামী কর্মসূত্রে বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকতেন। আমি গ্রামের মেয়ে। এত বড় শহরে একা থাকতে আমার মন খুব খারাপ লাগত। চারপাশে অচেনা মানুষ, অচেনা পরিবেশ। এই সময় আমার দেবরের সাথে আমার একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হলো। ওর নাম অয়ন, আমার স্বামীর ছোট ভাই। দেখতে সুঠাম, বুদ্ধিদীপ্ত চোখ, আর হাসিটা এমন, যা যে কোনো মেয়ের মন ছুঁয়ে যেতে পারে। বয়সে আমার চেয়ে বছর দুয়েক ছোট হবে। প্রথম দিকে সবকিছুই খুব স্বাভাবিক ছিল। ওর সাথে আমার কথা হতো টুকটাক, বাজারে যাওয়া, বাড়ির ছোটখাটো জিনিসপত্র কিনা। এসবের জন্য ওকেই ভরসা করতে হতো। ধীরে ধীরে ওর সাথে আমার ঘনিষ্ঠতা বাড়তে লাগলো। স্বামী যখন বাড়িতে থাকতেন না, তখন অয়নই ছিল আমার একমাত্র বন্ধু, একমাত্র সঙ্গী। ঘন্টার পর ঘন্টা আমরা দুজন গল্প করতাম। আমার ভালো লাগা খারাপ লাগা সব ওর সাথে ভাগ করে নিতাম। ও খুব মন দিয়ে শুনত, আর এমন ভাবে কথা বলতো যেন পৃথিবীর সমস্ত ভার একা ওর কাঁধে। ওর স্পর্শে কেমন যেন একটা স্নিগ্ধতা ছিল, যা আমি স্বামীর কাছে খুব কম পেয়েছি। হয়তো স্বামীর ব্যস্ততা, হয়তো ভালোবাসার প্রকাশভঙ্গি ভিন্ন ছিল, কিন্তু অয়নের সান্নিধ্য আমাকে এক অন্যরকম স্বস্তি দিত। আমি জানি না কখনই সরল সম্পর্কটা অন্যদিকে মোড় নিল। হয়তো আমার একাকিত্ব, হয়তো ওর অতিরিক্ত সহানুভূতি, নাকি অন্য কিছু। আমার স্বামী বিয়ের পর থেকেই খুব একটা কেয়ারিং ছিলেন না। ব্যবসার কাজে প্রায়ই তাকে বাইরে থাকতে হতো। বাড়িতে আমি একরকম একা হয়ে পড়েছিলাম। শাশুড়ি আর ননদ ছিল, কিন্তু তাদের জগৎ ছিল সম্পূর্ণ আলাদা। তারা তাদের মতো থাকতেন, আমার খোঁজ খবর খুব একটা রাখতেন না। এই ফাঁকে অয়ন আমার জীবনে যেন এক ঝলক তাজা বাতাসের মতো এসেছিল। ওর সাথে কথা বললে আমার মনটা হালকা হয়ে যেত। ধীরে ধীরে আমার অজান্তেই অয়ন আমার মনের এক কোণায় জায়গা করে নিচ্ছিল। ওর হাসি, ওর চোখের চাউনি, ওর প্রতিটি কথা আমার মনে প্রভাব ফেলত। আমার সাজগোজ যেন ওর চোখেই ধরা পড়ত বেশি। একটা হালকা শাড়ি পরলে ও বলতো, ভাবি, আজ আপনাকে কি সুন্দর দেখাচ্ছে।
এই ছোট ছোট প্রশংসাগুলো যা আমার স্বামী কখনো করতেন না, সেগুলো আমার মনে এক অদ্ভুত শিহরণ জাগাত। একদিন রাতের বেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছিল, কারেন্ট চলে গিয়েছিল। আমার স্বামী তখনও ফিরেননি। আমি ভয়ে কাঁপছিলাম। হঠাৎ অয়ন আমার ঘরে এসে বলল, ভাবি, আপনি ভয় পাচ্ছেন, আমি আপনার পাশেই আছি। কথাটা শুনে বুকটা কেমন যেন ছেদ করে উঠল। ও আমার পাশে খাটের এক কোণায় বসল। অন্ধকারে ওর উপস্থিতি আমাকে অনেক সাহস জোগাচ্ছিল। কিছুক্ষণ পরও আমার হাতটা ধরল। প্রথমে আমি একটু চমকে উঠলাম, কিন্তু ওর স্পর্শে কেমন যেন একটা ভরসা আর ভালো লাগা জড়ানো ছিল। ওর হাতটা ধরে থাকতে আমার খারাপ লাগছিল না, বরং মনে হচ্ছিল এই বুঝি আমার মনের গভীরে লুকিয়ে থাকা কোনো চাওয়া পূর্ণ হচ্ছে। ঝড় কমে গিয়ে ও আমার পাশে বসেছিল অনেকক্ষণ। নিঃশব্দে শুধু ওর উষ্ণ নিঃশ্বাস আমি অনুভব করছিলাম। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। আমার মনে হাজারো প্রশ্ন ভিড় করেছিল। এটা কি ঠিক? আমি কি ভুল করছি? এই সম্পর্ক কি সমাজের চোখে অন্যায় নয়? কিন্তু আমার মন মানছিল না। অয়নকে আমি তখন হয়তো ভালোবাসতে শুরু করেছিলাম। এরপর থেকে আমাদের লুকোচুরি আরও বাড়তে লাগল। পরিবারের সকলের আড়ালে আমরা একে অপরের সাথে দেখা করতাম। কখনো ছাদে, কখনো নির্জন দুপুরে রান্নাঘরে, আবার কখনো অজুহাতে রাতের বেলা অন্ধকারে। যখনই সুযোগ পেতাম, ও আমার আরও কাছে চলে আসত। ওর স্পর্শে আমার সমস্ত শরীর যেন বিদ্যুৎ প্রবাহিত হতো। ও আমার কোমর জড়িয়ে ধরত। আমি বাধা দিতাম না। আমার গলায়, কপালে ওর আলতো চুম্বন আমার সারা শরীরে শিহরণ জাগাত। আমি জানি এটা ভুল, কিন্তু ওর আকর্ষণ এতটাই তীব্র ছিল যে আমি নিজেকে সামলাতে পারতাম না। আমার মনের দুর্বলতার সুযোগ নিয়েছিল অয়ন, আর আমি সেই দুর্বলতাকে প্রশ্রয় দিয়েছিলাম। আমার স্বামী যখন ফোন করতেন তখন আমার মনে অপরাধবোধের পাহাড় জমত। তবুও আমি অয়নকে ছাড়তে পারছিলাম না। ওর মায়াবী চোখ, ওর মিষ্টি কথা, ওর ছোঁয়া, সবকিছু আমাকে এক অদৃশ্য বাঁধনে আটকে রেখেছিল। একবার বাড়ির সবাই একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। শুধু আমি আর অয়ন বাড়িতে ছিলাম। স্বামী তখনও ফিরেননি। সেদিন আমরা দুজন সারা দুপুর একলা ছিলাম। ও সেদিন আমার আরও কাছে চলে এসেছিল। আমার চুলের গন্ধ, আমার হাতের স্পর্শ, সব যেন ওকে আরও কাছে টানছিল। ও আমার কাঁধে মাথা রেখে বলেছিল, ভাবি, আপনি কেন আমার জীবনে আগে এলেন না? ওর কথা শুনে আমার চোখে জল চলে এসেছিল। সেদিন আমাদের আবেগের বাঁধ ভেঙে গিয়েছিল। যদিও আমরা সমস্ত সামাজিক সীমারেখা অতিক্রম করিনি, তবু সেদিন আমাদের শারীরিক নৈকট্য এমন এক জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে আর কোনো কিছুর প্রয়োজন ছিল না, শুধু নীরবতা আর দুটি হৃদয়ের তীব্র স্পন্দন। আমার শরীর তখন আমার কথা শুনছিল না। আমি জানি এই টান ছিল ক্ষণিকের, কিন্তু সেই মুহূর্তেই তাই আমার কাছে সব ছিল। আমি নিজেকে হারিয়ে ফেলছিলাম ওর প্রতি তীব্র আকর্ষণে। কিন্তু সেই রাতের পর থেকেই আমার মধ্যে এক গভীর অপরাধবোধ জন্ম নিল। আমি বুঝতে পারছিলাম আমি একটা ভুল পথে হাঁটছি। এই সম্পর্কটা শুধুমাত্র আমার একাকিত্ব আর অয়নের সুযোগ নেওয়ার ফলাফল। এর কোনো ভবিষ্যৎ নেই। আছে শুধু সমাজের চোখে লাঞ্ছনা আর নিজের বিবেকের দংশন। আমি ধীরে ধীরে অয়নকে এড়িয়ে চলতে শুরু করলাম। ও প্রথমে বুঝতেই পারছিল না, বারবার আমার সাথে কথা বলার চেষ্টা করত। কিন্তু আমি ওকে বলতাম, অয়ন, যা হয়েছে তা ভুল, এটা আর চলতে পারে না। প্রথম দিকে ও অনেক জোরাজুরি করেছিল, আবেগ দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করেছিল। বলেছিল ও আমাকে ছাড়া বাঁচতে পারবে না। কিন্তু আমি ওর কথায় আর সায় দিইনি। আমি জানি নিজের ভবিষ্যতের কথা ভেবে, পরিবারের সম্মানের কথা ভেবে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসাটাই একমাত্র উপায়। এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুব কঠিন ছিল। অয়ন আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছিল। ওকে ছাড়া আমার দিন কাটানো কঠিন মনে হতো। কিন্তু আমি জানতাম এই আত্মত্যাগ না করলে আমি জীবনে শান্তি পাব না। আস্তে আস্তে আমি নিজেকে গুটিয়ে নিলাম। অয়নকে বোঝানোর চেষ্টা করলাম যে আমাদের সম্পর্কটা এভাবে চলতে পারে না। ওকে ওর নিজের পথ বেছে নিতে বললাম। ও অনেক কষ্ট পেয়েছিল। আমি জানি আমিও কম কষ্ট পাইনি। রাতের পর রাত ঘুম আসতো না।
কিন্তু নিজের মনকে শক্ত করেছিলাম। আজ প্রায় 5 বছর হয়ে গেছে সেই ঘটনার। অয়নের সাথে আমার সেই ঘনিষ্ঠতা আর নেই। ও এখন বাড়ির বাইরে থেকে পড়াশোনা করছি। আমি এখনো আমার স্বামীর সাথে সংসার করছি। আমার সেই একাকিত্ব হয়তো এখনো পুরোপুরি কাটেনি, কিন্তু আমি এখন অনেক বেশি সতর্ক। মনের ভুলগুলো শুধরে নিয়ে সঠিক পথে চলাটাই হয়তো আসল মুক্তি। সম্পর্ক যেখানে আবেগের রঙে রাঙা হয়, সেখানে সমাজের সীমানা না মানলে তার পরিণতি সুখকর হয় না। আমার এই গল্পটা আপনাদের শেখাবে যে নিজের আবেগ এবং দুর্বলতার উপর নিয়ন্ত্রণ রাখা কতটা জরুরি। নয়তো অজান্তেই আপনি এমন এক পথে পা বাড়াবেন যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। আশা করি আমার এই গল্পটা আপনাদের ভালো লেগেছে এবং আপনারা এর থেকে কিছু শিখতে পেরেছেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এমন আরও অনেক না বলা কথা নিয়ে আমি খুব শীঘ্রই হাজির হব।